নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমার আজকের নিবেদন হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি বা খাসির মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি। আজকে আমি 1 কেজি বাসমতি চাল আর 1.5 কেজি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির প্রত্যেকটা মাংসই হবে সুপার সফট আর ভীষণ টেস্টি বিরিয়ানি হবে। চলুন তবে শুরু করব আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। বিরিয়ানি রান্না করবার জন্য দুধের একটা মিশ্রণের প্রয়োজন হবে। এখানে আমি 100 গ্রাম বেশ গরম দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব 2 চিমটা পরিমাণ কেশর। কেশর অবশ্যই ভালো কোম্পানির ব্যবহার করবেন। কেশর দুধের মধ্যে দেওয়ার অনেকক্ষণ পর কিন্তু কেশর থেকে রং ছাড়ে, আর দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে যদি রং বেরোতে দেখা যায় তাহলে বুঝবেন ওটা নকল কেশর। কেশর গোলানো দুধটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি, অবশ্যই ঢাকা দিয়ে। এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর বিরিয়ানির মশলা আমি বাড়িতে তৈরি করে নেব। রেডিমেড বিরিয়ানির মশলা আমি এখানে ব্যবহার করছি না। 5 টুকরো দারুচিনি, 5 টুকরো ছোট এলাচ, 3 টুকরো নিয়ে নিয়েছি লবঙ্গ, নিয়ে নিয়েছি হাফ চা চামচ মৌরি, 2 চা চামচ পরিমাণ গোটা ধনে। আমি এখানে আরও 2টো লবঙ্গ অ্যাড করে দিচ্ছি, মোট 6টা লবঙ্গ এখানে আমি দিয়ে দিচ্ছি বড় এলাচ। বড় এলাচ আমি 2টো ব্যবহার করেছি, প্রথমে একটা আর পরবর্তী সময়ে 2টো, মোট 2টো। আর দিয়েছি জয়িত্রী একটা, 1 চা চামচ পরিমাণ সাজিরে আর 1 চা চামচ পরিমাণ সামরিচ, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ আপনি কম বেশি ব্যবহার করতে পারবেন। প্রথমেই বলেছিলাম 2টো বড় এলাচ ব্যবহার করেছি, তো 2টো বড় এলাচ আমি আলাদা করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে জায়ফল। জায়ফলের ওপরে একটা শক্ত আবরণ থাকে, সেটাকে আমি একটুখানি ভেঙে নিচ্ছি। তারপর জায়ফলের নরম অংশটাকে সাঁড়াশি দিয়ে টুকরো টুকরো করে দেব। জায়ফল যদি বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেক্ষেত্রে মশলা ভাজবার সময় পুড়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে দেব। বাদবাকি মশলাগুলোকেও একটু ছোট টুকরো করে দিতে হবে, যেমন ছোট এলাচ আর বড় এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে, লঙ্কাগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ইভেনলি ভাজা হবে, তা না হলে কোনোটা ভাজা হবে আর কোনোটা একটু কাঁচা থেকে যেতে পারে। মিডিয়াম আঁচে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিয়ে দেব, তাই রান্না করবার সময় চিন্তা করবার প্রয়োজন হবে না, আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর রান্নাটি করতে পারবেন। মশলা ভাজা হয়ে গেছে, মশলাটিকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। ভাজা মশলাটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে টিফিন কৌটার মধ্যে রয়েছে মাওয়া। 1 কেজি গরুর দুধ থেকে 200 গ্রামের মতো মাওয়া বা খোয়া ক্ষীর পাওয়া যায়, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটা আর আমি বিরিয়ানির সাথে অ্যাড করব না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এখান থেকে 100 গ্রাম মাওয়া আমি ব্যবহার করব। মাওয়া তৈরির রেসিপিটা আমি আলাদা করে ইউটিউবে আপলোড করে দেব। বাড়িতে তৈরি জিনিস সবসময়ই অনেক বেশি ভালো আর অনেক বেশি খাঁটি হয়। 100 গ্রাম মাওয়া থেকে 50 গ্রাম মাওয়া আমি এই কেশর আর দুধের মিশ্রণের মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দেব। গরম দুধের মধ্যে কেশরটা ধীরে ধীরে রং ছাড়তে শুরু করে দিয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। মাওয়াটাকে একটা চামচ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর পাশে সরিয়ে রেখে দেব। পরবর্তী সময়ে দুধের এই মিশ্রণের সাথে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। এবারে বিরিয়ানির মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মশলাটা মিহি করে গুঁড়ো করতে হবে এবং অবশ্যই খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তা না হলে মশলার সুন্দর গন্ধটা কিন্তু কম হয়ে যাবে। গুঁড়ো করে নেওয়া মশলাটাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
আমি ডিটেলস রেসিপি শেয়ার করছি যাতে রান্না বান্নার সময় কোনো রকম কনফিউশন তৈরি না হয়, খুব সহজেই আপনি রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল 1 কেজি নিয়ে নিয়েছি। চালটা এমনিতেই খুব সুন্দর ফ্রেশ থাকে। আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমার বাদবাকি উপকরণ এবং রান্নাবান্নার সরঞ্জাম জোগাড় করে নিতে 1 ঘন্টা সময় লেগেই যাবে। এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নেব। আর নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের রসুন। রসুনগুলোকেও আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আদার পরিমাণটা এমন নিতে হবে যেন 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা তৈরি হয়। এখানে আমি 2 কর পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব যাতে মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে পেশাই হয়ে যায় আর আদার ফাইবারগুলোও বাটা হয়ে যায়। আদা, রসুন আর 6টা কাঁচা লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট তৈরি করে নেব। লঙ্কার পরিমাণটা আপনি কম বেশি ব্যবহার করতে পারেন, কারণ ভাজা মশলাতে আমি 5টা শুকনো লঙ্কা এমনিতেই ব্যবহার করেছি। এছাড়াও গোলমরিচের ব্যবহার আছে। এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি বাজার থেকে বড় বড় টুকরো করে কাটিয়ে এনেছি। একটা টুকরো 150 গ্রাম ওজন হবে। এবারে আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি মাংসের ওপরে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু এখানেই ব্যবহার করে নিতে হবে, অথবা রান্নার সময়ও আপনি মাংসর ঝোল চেখে নিয়ে তারপরে লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশে বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার তৈরি করবে। হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু এরকম কালার আসে, এটা কিন্তু খেয়াল রাখবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর 200 গ্রাম দিয়ে দিচ্ছি টক দই। দইটা আমি বাজার থেকেই কিনে এনেছি, এটা বাড়িতে পাতিনি। তবে আপনি যদি বাড়িতে পেতে টক দই ব্যবহার করেন সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। যে বিরিয়ানির মশলা আমি তৈরি করেছিলাম সেখান থেকে 2 চা চামচ পরিমাণ মশলা আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের মধ্যে। এবারে হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে সমস্ত মশলার সাথে। মাংসের প্রত্যেকটা ভাঁজে যেন বিরিয়ানির এই মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে, সেই জন্য হাত দিয়ে খুব সুন্দর মাসাজ করে করে মাংসটাকে ম্যারিনেশনের জন্য রেডি করতে হবে। আর একটা প্রয়োজনীয় কথা, মাংস যখন কিনবেন তখন অবশ্যই 1 টুকরো চর্বি বা মাটন ফ্যাট কিনে আনবেন। সেক্ষেত্রে কিন্তু এই মাটন ফ্যাটের জন্যই আপনার বিরিয়ানি অনেক বেশি টেস্টি হবে। সমস্ত মশলা খুব সুন্দরভাবে মাংসের সাথে মাখানো হয়ে গেছে। মাংসটাকে এবার আমি আধ ঘন্টার জন্য রেস্ট করিয়ে নেব। এবারে বেরেস্তার পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। প্রতিটা পেঁয়াজ 2 ফালি করে নেব আর মুখের দিকের এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দেব। তারপর যতটা সম্ভব পাতলা পাতলা করে এইভাবে স্লাইস করে নিতে হবে পেঁয়াজটাকে। আমি একটা পেঁয়াজ কাটা আপনাদের সাথে শেয়ার করে নেব। এই একই রকমভাবে সমস্ত পেঁয়াজ আমি কেটে নেব। দেখুন এখানে পেঁয়াজের লাচ্ছাগুলো কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে এই লাচ্ছাদার পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে 2 হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর বেরেস্তা তৈরি হবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কম তেলে কি করে বেরেস্তা তৈরি করা যায়। আমি এখানে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম লবণ অ্যাড না করেই বেরেস্তা আমি ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা ধরিয়ে নেব। হাই ফ্লেমে বেরেস্তা তৈরি করতে হবে। 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে দিয়ে বেরেস্তাটাকে প্রথমে রান্না করতে হবে। এরকম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে। 2-3 বার হয়ে গেলে দেখবেন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণ জল ছেড়ে গেছে। তারপর ঢাকনা খুলে বেরেস্তাটাকে ভেজে নিতে হবে। পুরো প্রসেসটাই কিন্তু আপনাকে করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এতগুলো পেঁয়াজ বেরেস্তা তৈরি করবার জন্য অনেকটা তেল দরকার হয়, তাই কম তেলে কি করে পেঁয়াজ তৈরি করবেন সেটা কিন্তু আজ শিখে নিলেন আপনি। পেঁয়াজ এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। বারবার অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে।
পেঁয়াজ বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি ঝটপট সমস্ত বেরেস্তা তুলে নেব। এই সময় দুটো খুন্তি বা চামচ ব্যবহার করতে হবে, আর তেলটাকে এভাবে একটুখানি চেপে বেরেস্তার পেঁয়াজগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের ওপরে একটুখানি ছড়িয়ে দিলেই বাতাস লাগার সাথে সাথেই বেরেস্তাগুলো একদম কুড়মুড়ে হয়ে যাবে। তৈরি হয়ে যাবে পারফেক্ট বেরেস্তা। সম্পূর্ণ বেরেস্তা ভেজে নেবার পর দেখবেন কড়াইয়ের নিচে কতটুকু তেল রয়েছে। সেই তেলটুকু আমি এবারে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। মাংস আমি প্রেসার কুকারে করেই রান্না করব, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বেরেস্তা ভাজার তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গাওয়া ঘি। রান্নার এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ব্যবহার করছি। আপনি যদি গাওয়া ঘির রেসিপিটা চান তাহলে আমি ভিডিও শেষে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। দুধের স্বর 8-10 দিন ধরে ফ্রিজের মধ্যে জমিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে আমরা কিভাবে ঘি তৈরি করি সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। সমস্ত মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস কষাবার সময় যে বেরেস্তা আমি তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, বাকি অর্ধেকটা রেখে দেব চালের সাথে বা ভাতের সাথে লেয়ারিং করবার জন্য। নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটাকে। যে পাত্রটাতে ম্যারিনেশন করেছিলাম সেখানে অল্প একটুখানি পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। ভালো করে পাত্রটাকে ধুয়ে সমস্ত মশলাটাকে দিয়ে দিয়েছি। এবারে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। 6টা বড় বড় আলু আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। যেমন আলু আপনার প্রয়োজন হবে সেটা বুঝে আপনি আলুর পরিমাণ ব্যবহার করবেন। আলু দেবার পর আবারও মিনিট 5 সময়ের জন্য মাংসটা কষিয়ে নিতে হবে। তারই মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে মাংসটা থেকে কিছুটা পরিমাণ জল ছাড়ে। মাংস থেকে যে পরিমাণ জল ছাড়বে সেটা একটু মাখো মাখো হয়ে গেলেই বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। আর রান্নাটি অবশ্যই এখানে আমি হাই ফ্লেমে করছি। মাংস কষানো হয়ে গেলে মাটন ফ্যাটটাকে আমি তুলে নেব। দেখুন কতটা বড় মাটন ফ্যাট ছিল সেটা গলে গিয়ে অনেকটাই ছোট হয়ে গেছে। প্রেসার কুকারে সিটি দিলে মাটন ফ্যাটটা গলে যাবে, ওই জন্য আমি তুলে নিয়েছি। আপনি চাইলে মাটন ফ্যাটটাকে গলিয়েও ফেলতে পারেন। এখানে আমি প্রয়োজনীয় গরম জল দিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করলাম। জলের পরিমাণটা আপনি বুঝে ব্যবহার করবেন। সামান্য কম বেশি লাগতে পারে, তবে ঝোল বেশি হয়ে গেলে অসুবিধা নেই, পরে ফুটিয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। মাংসের লেয়ারের মোটামুটি সমান করে জল দিলেই চলবে। আলু এবং মাটন আমি একসাথেই সেদ্ধ করে নেব। মাংস এরকমভাবে ফুটতে শুরু করলে প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে নেব। তারপর কম ফ্লেমে যখন আরও একটা সিটি পড়বে একটা খুন্তি দিয়ে প্রেসার কুকারের সমস্ত ভেপার আমি বার করে দেব আলুটাকে বার করে নেওয়ার জন্য। এর থেকে বেশি সেদ্ধ করলে আলুটা কিন্তু একেবারেই গলে যাবে। আলুগুলোকে তুলে নেবার পর মাংসগুলোকে আরও একটু সময়ের জন্য সেদ্ধ করতে হবে। আলু তুলে নিয়ে প্রেসার কুকারের ঢাকনি বন্ধ করে দিয়ে আরও কিছু সময়ের জন্য হাই ফ্লেমে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। মাংস মোট 10 মিনিটের জন্য প্রেসার কুকারে সিটি দিতে হবে। সেটা একটু হিসাব করলেই কিন্তু আপনার মাংস খুব সুন্দরভাবে গলে যাবে, মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পাশের উনানে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব প্রয়োজনীয় লবণ। এখানে আমার 10 মিনিট মাংস রান্না হয়ে গেছে। মাংসটাকে আমি আর ভেপারে রাখবো না, মাংস থেকে সমস্ত ভেপার আমি বার করে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে কমিয়ে নেব। এদিকে চালের জলটা গরম হয়ে গেছে। চালগুলোকে জল থেকে ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি। সমস্ত চাল দেবার পর একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে জলের সাথে চালগুলোকে। বারবার নাড়াচাড়া করলে কিন্তু চাল ভেঙে যাবে, ভাত ভালো হবে না। এখানে মাংসের ঝোলটা ভালো করেই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আলু মাংস 100% কুক করে নিতে হবে আর ভাতটাকে রান্না করতে হবে 80%। খুব অল্প সময়ের মধ্যেই ভাতটা রান্না হয়ে যাবে। দেখুন ভাতের চালগুলো এরকম লম্বা লম্বা হয়ে গেছে, আর যখন একটু শক্ত থাকবে এই শক্ত অবস্থাতেই কিন্তু আমি ভাতটা নামিয়ে দেব
গরমে বাকি ভাতটা হয়ে যাবে। এছাড়া বিরিয়ানির দমে বাকি যেটুকু অসিদ্ধ থাকবে সেটুকু সিদ্ধ হয়ে একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, মাংস আর আলু আমি 100% কুক করে নিয়েছি, আর ভাতটাকে কুক করেছি 80%। এবারে প্রেশার কুকার থেকে একটা হাঁড়ির মধ্যে, মানে যে হাঁড়ির ভেতরে আমি বিরিয়ানি দম দেব, সমস্ত ঝোল মাংস তুলে নিয়েছি। আলুটাকে আমি পরে অ্যাড করব। বিরিয়ানির জন্য আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, মানে যে আলুটা খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায় এবং বালি বালি খেতে হয়। এবারে আরও 50 গ্রাম পরিমাণ মাওয়া আমি এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এক মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে ধনে পাতার সাথে পুদিনা পাতা ব্যবহার হয়, আমি পুদিনা পাতাটা পাইনি, ওই জন্য আমি পুদিনা পাতাটাকে ব্যবহার করতে পারছি না। গুঁড়ো বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছি, আর গরম গরম সাদা ভাত যেটা আমি ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম সেখান থেকে ছড়িয়ে দিচ্ছি মাংসের ওপরে। যতটা বিরিয়ানির মশলা আমি তৈরি করেছিলাম সবটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। ভাতের লেয়ারের ওপরের দিকে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, নিচের দিকে আলুগুলোকে দিলে আলুগুলো গলে যেতে পারে। তবে বিরিয়ানি রান্নার সময় আপনার আলুটা যদি একটু শক্ত থাকে সেক্ষেত্রে মাংসের সাথে নিচেতেই দিয়ে দিতে পারেন। মাটন ফ্যাটটাকেও দিয়ে দেব এই একই সঙ্গে। পেঁয়াজের বেরেস্তার ওপরে ঝোলের আলুগুলো রাখবার জন্য বেরেস্তাটা নরম হয়ে গেছে। যাই হোক, আলুর ওপরে আমি আরও একটু ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ারের ওপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি যে পাত্রের মধ্যে বিরিয়ানিটা রান্না করছি পাত্রটা প্রায় পুরোপুরি ভর্তি হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন অবশ্যই একটু বড় পাত্রে বিরিয়ানিটা রান্না করতে, তাহলে পরবর্তী সময়ে মানে বিরিয়ানি রান্নার পর সমস্ত কিছু মেশাতে সুবিধা হয়। আচ্ছা, ওপর থেকে আমি বাকি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিয়েছি, আর দুধের মিশ্রণের সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গোলাপ জল। 8 থেকে 10 ফোঁটা পরিমাণ দিয়ে দেব মিঠা আতর। এখানে আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর খুব একটা বেশি ব্যবহার করলাম না, খুব একটা উগ্র গন্ধ যাতে না হয়। সমস্ত মশলাপাতি এবং এই ফ্লেভারগুলো মিশে খুব সুন্দর খেতে হয়েছিল বিরিয়ানি। আপনি এই পরিমাণেই ট্রাই করতে পারেন, ভালো হবে। তবে আরও একটু সেন্টেড বিরিয়ানি চাইলে এই পরিমাণগুলো আরও একটু বেশি করে মেশাতে পারেন। সব কিছু মিলিয়ে নিয়ে ওপর থেকে সুন্দর করে ঢেলে দেব দুধের এই মিশ্রণটাকে। যে পরিমাণ মশলাপাতি দিয়ে আমি বিরিয়ানি রান্না করলাম, এরকম করে একবার বিরিয়ানি রান্না করবেন, দেখবেন অসাধারণ খেতে হবে, টেস্ট লাইন একেবারে পারফেক্ট হবে। সমস্ত মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে প্রয়োজনীয় ঘি, মানে গাওয়া ঘি। ঘিতে কার্পণ্য করলে কিন্তু হবে না। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ওপর থেকে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তারপর খুব সুন্দর করে একটা চাপা দিয়ে দিতে হবে। অনেকে আটা দিয়ে হাঁড়ির মুখটাকে সিল করে দেন, যেহেতু ঢাকনাটা খুব সুন্দরভাবে আমার এখানে সিল হয়ে গেছে, আমি আর আটা ব্যবহার করছি না, আমি একটা ভারী নোড়া ব্যবহার করছি। গ্যাসের ছোট ওভেনটাতে একেবারে কম করে ফ্লেম দিয়ে 5 মিনিটের জন্য দম করিয়ে নেব। গ্যাসের ছোট ওভেনে যতক্ষণে বিরিয়ানিটা দম হচ্ছে, বড় ফ্লেমে একটা তাওয়া বা চাটু বসিয়ে আমি নিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে আরও 10 মিনিটের জন্য দম করিয়ে নিয়েছি। এবার দেখুন বিরিয়ানিটা আমি পরিবেশন করে দেখিয়ে দেব কত সুন্দর বিরিয়ানিটা রান্না হয়েছে। যেহেতু পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি এইভাবে ঝাঁকিয়ে বিরিয়ানিটাকে মিক্সড করে নিচ্ছি। আপনি অবশ্যই বড় পাত্র ব্যবহার করবেন বিরিয়ানি রান্না করবার সময়ে। অবশ্যই এইভাবে ট্রাই করুন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, নমস্কার।